ছিলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আমি আপনাদেরকে দেখাবো যে বিজেপি একটি রাজনৈতিক দল, একটি সত্তা, একটি আদর্শ নিয়ে তারা রাজনীতি করছে। এখন বিজেপির বিরুদ্ধে বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, আবার বিরোধী রাজনৈতিক দলের বিজেপির বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ পরস্পর বিরোধী অভিযোগ রয়েছে। কিন্তু আমরা যদি এই মুহূর্তে ভারতবর্ষের ম্যাপটাকে চোখ বন্ধ করে একটু ভাবার চেষ্টা করি, আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো এই মুহূর্তে 21টি জায়গায়, যখন আপনার সঙ্গে বসে এই আলোচনা আমি করছি, যদিও এখনো দিল্লিতে সরকার সরকারিভাবে গঠন হয়নি, কিন্তু নির্বাচন কমিশনের ডাটাকে যদি আমি সত্য প্রমাণিত বলে ধরে নিই, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি চোখের সামনে, চোখ বন্ধ করলে ভারতবর্ষে 21টি রাজ্যে এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল মিলে তারা, অর্থাৎ বিজেপি এবং এনডিএ ক্ষমতায় রয়েছে। তার মধ্যে 15টি এককভাবে বিজেপি, 2টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং বাকিগুলোতে এনডিএ সরকার। ঠিক এই পরিস্থিতিতে বিজেপির এই উত্থানটাকে অনেকে চড়াই উত্তরায়ের মতো বলছেন। যারা ক্লাইম্বিং করেন তারা জানেন যে অনেকটা উপরে উঠতে গেলে খানিকটা নিচে নামতে হয়। অনেকে বলছেন 2024 ছিল শিখরে ওঠার লড়াই, আর সেই লড়াইয়ে কখনো বিজেপিকে নামতে হয়েছে, কখনো উঠতে হয়েছে। ঠিক কেমন এই জার্নি দেখাই। अब की बार 400 পার স্লোগান দিয়েও এককভাবে মাত্র 240 আসনে থেমেছিল বিজেপি। বলাই বাহুল্য, 2019-এর তুলনায় 2024 সালের লোকসভায় অনেকটাই খারাপ ফল হয় গেরুয়া শিবিরের। বিরোধী শিবির একে বিজেপির পক্ষে অশনি সংকেত বলেই মনে করেছিল। সময়ের অঙ্কে লোকসভার পরপরই ছিল 4 রাজ্যে বিধানসভা নির্বাচন। লোকসভার ভোটে আত্মবিশ্বাসী ইন্ডিয়া জোট শিবিরের ভবিষ্যৎবাণী ছিল 4 রাজ্যের বিধানসভা ভোটে হারবে বিজেপি। मैं नरेंद्र मोदी जी को कहना चाहता हूं, मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी को। आपको दूसरा जन्म लेना पड़ेगा, इस जन्म में तो नहीं हरा सकते आप आम आदमी पार्टी को दिल्ली में। লোকসভার ফলে উজ্জীবিত বিরোধীদের অনুমান অঙ্ক মিথ্যে প্রমাণিত হয় লোকসভার পর। এক কথায় বললে লোকসভার পর পুনর্জন্মই হলো বিজেপি। 4-এ 3 বিজেপি, হরিয়ানা, মহারাষ্ট্র ও দিল্লিতে জয়। এর মধ্যে দিল্লিতে দীর্ঘ 27 বছর পর ক্ষমতায় ফিরল বিজেপি। কান ঘেঁষে জয় পেলেও লোকসভায় ধাক্কার পর পদ্ম শিবিরের প্রথম অক্সিজেন ছিল হরিয়ানা বিধানসভার ফল। কারণ কেন্দ্রের বড় চিন্তার কারণ ছিল কৃষক আন্দোলনের প্রভাব। এক হ্যায় তো সেফ হ্যায় মোদির তোলা স্লোগানে বিরোধী জোটকে পরাস্ত করেছিল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। কিন্তু ঝাড়খণ্ড বিধানসভার ম্যাজিক ফিগার 41 আসনের মধ্যে 21টি আসন নিয়ে থমকাতে হয়েছিল বিজেপিকে। যদিও লোকসভার কিছু আগেও বিজেপির পালে ছিল হাওয়া, যেটা ছিল বিজেপি ও বিরোধী শিবিরের কাছে অ্যাসিড টেস্ট। মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানার ভোট ছিল। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে জয়ী বিজেপি, তেলেঙ্গানায় কংগ্রেস। 2024-এর মাঝামাঝি নবীনের ওড়িশা আসে বিজেপির ঝুলিতে। পাশাপাশি দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশে 24-এর লোকসভায় আশানুরূপ ফল হয়নি বিজেপির। 80টির মধ্যে মাত্র 33টিতে জয়লাভ করেছিল বিজেপি। কিন্তু লোকসভার পর 20 নভেম্বর উত্তরপ্রদেশের মোট 9টি আসনে বিধানসভা উপনির্বাচন হয়, যার মধ্যে 7টিতেই জয়ী হয় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ফলে রাজ্যভিত্তিক অঙ্কে গত 1 বছরে রাজ্য দখলের সংখ্যা বাড়িয়েছে বিজেপি বা এনডিএ। 8ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এনডিএ শাসিত রাজ্যের সংখ্যা 21টি, 2টি কেন্দ্রশাসিত। এর মধ্যে একক ক্ষমতায় 15টি রাজ্যে শাসন করছে বিজেপি। দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতা দখল করায় এবার রাজ্যসভাতেও শক্তি বাড়বে গেরুয়া শিবিরের। বর্তমানে রাজ্যসভায় এনডিএ জোটের সদস্য সংখ্যা 119 জন। 2026 সালের পর এনডিএ শিবিরের সেই সংখ্যা অনেকটাই বাড়বে। এর শক্তি নিয়ে 26-এ বাংলা দখলের প্রস্তুতি হুঙ্কার বিজেপির। কি আছে বাংলার ভাগ্যে? উত্তর দেবে সময়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আলোচনায় ফিরছি এবং শুভাশিস বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বিশ্লেষকের কাছে যেতে চাইছি। শুভাশিস বাবু, আমি যেটা আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে বিজেপির প্রায় 21টি রাজ্যে, বিজেপি এবং এনডিএর 21 থেকে 22টি রাজ্যে সরকার চালানোর অভিজ্ঞতা, দীর্ঘদিনের রাজনৈতিক দল। তবে যদি পাল্টা পক্ষে আমি দেখি, এই অভিজ্ঞতায় কংগ্রেস অনেক বরিষ্ঠ সরকার চালানোর ক্ষেত্রেও।
তবে আমার যেটা এখানে প্রশ্ন সেটা হচ্ছে যে এই রাজ্যের রেসপেক্টে যদি আমি ভাবি, বিজেপি কিন্তু নতুন চেষ্টা করছে এমনটা নয়। এর আগেও এমনকি ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সময় থেকে বিজেপি নানাভাবে তারা রাজনৈতিকভাবে বা বিরোধীদের অভিযোগ অন্য কোনো উপায়ে, অসৎ উপায়ে তারা কিন্তু চেষ্টা করেছে বা করছে, কিন্তু বাংলায় সফল কেন হচ্ছে না? হোয়াট ইন বেঙ্গল? বাংলার মাটিটা নাকি আলাদা। কি আলাদা? কেন আলাদা? কেন বিজেপির পক্ষে এটা সুইটেবল না? সবাই বলে যে বিজেপি সারা ভারতবর্ষ জয় করে ফেললেও বাংলা কোনোদিন বিজেপি জয় করতে পারবেন। এটা ভয়ঙ্কর আত্মবিশ্বাস তৃণমূল কংগ্রেস, সিপিএম এবং কংগ্রেসের। কেন? দেখো, স্ট্র্যাটেজিক্যালি বিজেপির স্ট্রাকচারাল ওয়ার্ক থিওরিটা একটু বুঝতে হবে। বিজেপি কিন্তু কোনোদিনই ফার্স্ট অ্যাটাকে যায় না। বিজেপির প্রথমটা হচ্ছে ইন্ট্রোডাকশন, কোনো একটা ভাবে পাটা ফেলবে, সেকেন্ডটা হচ্ছে পেনিট্রেশন, আর থার্ডটা হচ্ছে কন্ট্রোল। এবার এই স্টেপ বাই স্টেপ এগোনোতে বাংলাতে এসে বাধাটা পাচ্ছে এই কারণে যে আমরা যখনই কোনো ডাক্তারবাবুর কাছে যাই তারা প্রথমে আমাদের নারীটা দেখে, বিকজ ভাইবটা বোঝার চেষ্টা করে। বিজেপি যেটা হয়তো বারবার স্ট্র্যাটেজিক্যাল মিস্টেক করছে সেটা হচ্ছে প্রুভেন থিওরিকে বাংলা অ্যাপ্লিকেশনে আনতে চাইছে। বাংলায় একটা জিনিস বুঝতে হবে, বাংলায় যে উনি সনাতনী হিন্দু ধর্মের কথা বলছিলেন, বাংলায় কনসেপ্ট অফ হিন্দুইজম ইজ নট অ্যাজ সেম অ্যাজ এনি পার্ট অফ ইন্ডিয়া। সব জায়গায় এক নয়। আমাদের ইন্ডিয়াতে যেরকম হিন্দুইজম প্র্যাকটিস করা হয়, বাংলার কনসেপ্ট অফ হিন্দুইজমে অনেক লিবারাল ব্যাপার স্যাপার আছে। আমরা হিন্দু হতে পারি এবং তাতেও অনেক লিবারাল ব্যাপার আছে। আমাদের এখানে কনসেপ্ট অফ মাইনরিটি বা মুসলিমের মধ্যেও বহু ভাগ আছে, বহু স্তর আছে। এমনকি ভাষার সাথেও তাদের রিলিজিয়াস কনসেপ্টের মেলামেশার আলাদা আলাদা প্রক্রিয়া আছে। পয়েন্টটা হচ্ছে আমাদের একটা এত সুন্দর রাজ্য, যে রাজ্যে প্রতি 100 কিলোমিটার যদি তুমি গাড়ি চালাও দেখবে তার কালচার বদলে যাচ্ছে, ভাষা বদলে যাচ্ছে, মানুষের জীবিকা বদলে যাচ্ছে। একটা মিনি ইন্ডিয়া বলা যায়। একটা মিনি ইন্ডিয়া বলা যায়। এবং শুধু তাই নয়, আমাদের রাজ্যের যে কোনো অর্থনৈতিক স্তরের মানুষই হোক না কেন, তাদের একটা কন্টিনিউয়াস কালচারাল প্র্যাকটিস আছে। ঠিক। এবং একটা জিনিস জানবে, কালচারাল প্র্যাকটিসকে কাউন্টার করার জন্য তোমাকে ইনডেপথ কালচারাল পেনিট্রেশন দরকার। আমি বাংলা ভাষাটার উপরে দখলটা খুব ভীষণভাবে ইম্পর্টেন্ট যখন তুমি বাঙালিকে বাংলার ন্যারেটিভ বোঝাতে চাইবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে করাপশনটা একটা বড় ইস্যু হিসেবে বিজেপি ন্যারেটিভ হিসেবে তৈরি করেছে। করাপশন হয়েছে কি হয়নি সেসব ইলিগাল ম্যাটার। এবার এই যে ন্যারেটিভটা আছে, এই ন্যারেটিভটা বারবার বলছি আরবান কেন্দ্রিক ভাবে আটকে গেছে। আমি তোমার সাথে আরজি করার সময় বহু অপ্রীতিকর মন্তব্য করেছিলাম, তার মধ্যে একটা অপ্রীতিকর মন্তব্য আমি করেছিলাম যে আরবান কেন্দ্রিক হচ্ছে, কিন্তু বাংলার অ্যাকচুয়াল নারীটা আছে কিন্তু রুরালে। আমাদের এখানকার বহু লেফটিস্ট লিডার একটা কথা বলতো, পঞ্চায়েত ইজ দ্য রুট টু রাইটার্স। আজকের ডেটে দাঁড়িয়ে তুমি একই জিনিস দেখো, অর্পণ বলল যে 2011 সালের জয়টা ইম্পর্টেন্ট, হ্যান ত্যান। আমি বলছি তার থেকেও ইম্পর্টেন্ট ছিল 2007-8 সালে পঞ্চায়েত জয়টা। কারণ পঞ্চায়েত জয়টা করে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বুঝিয়ে দিয়েছিলেন যে সেটা হলো গ্রাউন্ড লেভেলে তাদের পেনিট্রেশনটা। ভারতীয় জনতা পার্টিকে কোথাও গিয়ে একটা বুঝতে হবে। আমার একটি নামকরা পত্রিকার হেডলাইন স্টোরি মনে পড়ছে, খুব নামকরা একজন সাংবাদিকের লেখা, গ্রাম বাংলা মমতার। এক্স্যাক্টলি। এই যে পেনিট্রেশনটা আজকের ডেটে দাঁড়িয়ে লক্ষ্মীর ভান্ডার ভালো খারাপ, কোথা থেকে টাকা জোগাড় করছে, এইসব একটা দিক গেল। কিন্তু একটা দিক আমি প্র্যাকটিক্যালি মানে আমি ব্যক্তিগতভাবে প্রচুর জেলায় জেলায় যাই, প্রচুর মানুষের সাথে মিশি, সাধারণ মানুষের সাথে মিশি, ট্রাইবাল মেন্টাল ভিতরে গিয়ে আমি সময় কাটাই। আমি একটা জিনিস বুঝতে পারি, সেখানে একটা মানুষের কাছে 1000 টাকাটা ইম্পর্টেন্ট, কতটা জাস্টিফাইড, কোথা থেকে জোগাড় করছে সেটা ইম্পর্টেন্ট নয়। তাদের পাড়ায় গ্রামে যখন মেলা হয় সেখানে গিয়ে হাতের একটা চুড়ি কেনার জন্য ওই টাকাটা ইম্পর্টেন্ট। আজকে আমরা এখানে যারা কফি শপে বসে বসে 1000 টাকা বিল তৈরি করি, তাদের কাছে হয়তো সেটা মাথায় ঢোকে না, কিন্তু তাদের কাছে কতটা সেটা ইম্পর্টেন্ট, তাদের সংসারের কাছে কতটা ইম্পর্টেন্ট, এই জিনিসটাকে কিন্তু সামহাউ শি ইজ অ্যাড্রেসিং। এবং এটার একটা এফেক্ট হচ্ছে ভোট ব্যাংকে। এবং আরেকটা কথা তোমাকে আমি বলি, যদি একটু ডেটা চেক করো বুঝতে পারবে, যেখানে যেদিন কাস্টিং থাকে তার গত 1-2 দিন 3 দিনের মধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকে। এবং সেটা করাটা হয় কিন্তু স্ট্র্যাটেজি, দেয়ার ইজ নাথিং রং ইন ডুইং দিস কাইন্ড অফ স্ট্র্যাটেজি। ওইখানে টাকাটা ঢুকলো, সঙ্গে সঙ্গে তাদের একটা মোটিভেশন তৈরি হয়ে গেল। বিজেপি বা কংগ্রেস বা সিপিআইএম এর মধ্যে, বিশেষ করে যেহেতু বিজেপি এখন প্রধান বিরোধী দল বাংলার, তাকে একটা জিনিস খুব সুন্দরভাবে বুঝতে হবে। সেই জিনিসটা হলো, বিজেপি যদি আজকে বাংলায় দখল নিতে চায়, তাদের সাংগঠনিকভাবে বুথে বুথে যেতে হবে। তৃণমূল কংগ্রেস একটা সময় অত্যন্ত ভায়োলেন্স ফেস করেছে, তৃণমূল কংগ্রেস একটা সময় অত্যন্ত রকম কাউন্টার ন্যারেটিভ ফেস করেছে, ওদেরকেও করতে হবে। এখানে পিঠ বাঁচিয়ে ভোটে জেতা যাবে না। ইট ইজ নট আ ভেরি ইজি জার্নি। আমি সুভাষিস বাবু যতদূর জানি যে আপনি একটি
সংস্থা চালান, যে সংস্থার কাজ হচ্ছে পেশাদারিভাবে রাজনীতিকদের রাজনৈতিক পাঠ দেওয়া বা তাদেরকে ভোটের জন্য প্রস্তুত করা। শুধু যেমন ভোট ভাবে নয়, মমতা in বন্দ্যোপাধ্যায় general, রাজনৈতিক দলে শোনা যায় যে প্রশান্ত কিশোর তিনি এই কাজটা করতেন। আমি ঠিক এই প্রেক্ষাপটে আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই যে আমি আপনার বক্তব্যগুলো পয়েন্ট আউট করলাম, আমি বিজেপি এবং তৃণমূলের সঙ্গে ইনি 1-to-1 আলোচনা করব, কিন্তু আমার আপনার কাছে যেটা জানতে চাই যে বিজেপি বিরুদ্ধে একটা বিরাট বড় বক্তব্য তৃণমূল কংগ্রেস এ রাজ্যে ন্যারেটিভ আকারে সেট করেছে, ন্যারেটিভ আকারে, এবং দ্যাট ইজ ট্রু অলসো। এই কারণে আমি দায়িত্ব নিয়ে বলছি ইট ইজ ট্রু অলসো যে বিজেপি বাংলা বিরোধী। এর একটা অন্যতম কারণ হচ্ছে বিজেপির ভাষাগত সমস্যা। ইট ইজ ট্রু। আমি বলছি কথাটা, এই কথাটা আরো একটু এক্সপ্লেনেশন যদি একটু সময় দাও আমি বলে দিচ্ছি কথাটা। একদম। কথাটা হলো যে দেখো, তুমি যদি সিপিএম এর স্ট্রাকচার দেখো বা যে কোনো লেফটিস্ট পার্টি স্ট্রাকচার দেখো, যেটা ভারতীয় পলিটিক্সের থেকেও বড় কথা বাংলার পলিটিক্সের উপরে যার প্রচন্ড প্রভাব আছে, আমাদের যে কোনো পলিটিক্যাল পার্টিকে দেখো, বিশেষ করে লেফটিস্ট থেকে যদি দেখো, তাদের প্রতিটা জেলায় কিন্তু একটা করে ফেস ছিল, লিডারশিপ ফেসেস ছিল। আজকের ডেটে দাঁড়িয়ে বিজেপির যে জিনিসটা, বিজেপির যে স্ট্রাকচারাল অর্গানাইজেশনটা আছে, সেটা কিন্তু বাংলার মধ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ফেসটা তৈরি করেছে, সেই ফেসটাকে ভোট ব্যাংকের সাথে কানেক্ট যতটা ভালোভাবে করানো যায় সেখানে ফেলিয়ার হচ্ছে। তাই এই ধরনের যখন ভাষাগত ন্যারেটিভ বা এরকম বাংলার বাইরের পার্টি যখন এইসব কথা উঠছে, এবং যখন এই ধরনের কথাগুলোকে মানুষকে বোঝাতে তারা সক্ষম হচ্ছে, তখন বুঝতে এটায় কোনো বাধা থাকার দরকার নেই যে কাউন্টার ন্যারেটিভটা ফেল করছে। আমাকে তো কেউ বলতেই পারে যে আপনি বাংলার মানুষ নন, সেটাকে কাউন্টার করার দায়িত্ব তো আমার বন্ধুত্ব নয়। সুতরাং সেটাকে যখন কাউন্টার করতে হবে, তখন জেলায় জেলায় বুথে বুথে এমন মুখ তৈরি করতে হবে যাদের রোজ ভোটাররা দেখতে পায়। এই যে শব্দটা আপনি খুব গুরুত্ব দিয়ে বললেন, আমি পয়েন্টগুলোকে একটু বিজেপির সামনে আনার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে বিজেপি বাংলা ভাষার ওপর তাদের গুরুত্ব আরোপ করছে না। কেন আপনারা পারছেন না? বাংলার যে বিজেপি বাংলা থেকে তার উত্থান ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাত ধরে, সে বাংলাতে ক্ষমতা দখল করতে পারছে না। দেখুন, বাড়ির ছেলে বাড়ি চিনছে না, অন্যদিকে চলে যাচ্ছে। না না, এটা কেন? আমি একটু শুনুন, সুবিধা হবে আপনাদের। আমি বলছি এটা কোনো রাজনীতির ক্লাস নয়, কিন্তু প্রেক্ষাপট হতে পারে। আমি বলছি ভাষা আপনাদের সমস্যা। 2, বাংলার সংস্কৃতি আপনারা জানেন না। 3, ভাতা বা টাকার যে রাজনীতি, যে বিষয় নিয়ে অভিযোগ, আপনারা অভিযোগ একসময় করতেন, এখন আপনারা বলছেন 3000 টাকা দেবেন। তার মানে আপনারা পরে অনুধাবন করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তটা অন্যভাবে ভুল হলেও রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক, আপনারা পরে বুঝতে পারছেন। 4 নম্বর প্রসঙ্গ হচ্ছে আপনাদের বুথের সংগঠন নেই। একটা এমন অনুষ্ঠানের নাম বলুন, যেখানে একটা অনুষ্ঠানের নাম বলুন যে শুভেন্দু অধিকারী ছাড়া একজন নেতার মুখে কোনো ব্লক স্তর, কোনো মণ্ডল স্তর, কোনো নেতার নাম ধরে কোনো বড় অনুষ্ঠানে কোনো নেতা আজ পর্যন্ত ডেকে কথা বলেছেন। আমি এই অনুষ্ঠান থেকে দায়িত্ব নিয়ে বলেছি মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজটা খুব ভালো করে করতেন, জানেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এত গ্রহণযোগ্যতা বুথ স্তরে। এই জায়গাটা আপনারা কিভাবে রেকটিফাই করবেন? এটা 26-এর আগে আর সময় নেই রুবি। এটা কোনো ম্যাজিক সায়েন্স নয় যে এটা আজকে বলে দেবো কালকে আপনারা পারবেন। দেখুন, বুস্তরে আমরা যথেষ্টভাবে কাজ করছি এবং সাধারণ মানুষ অব্দি যাওয়া হচ্ছে। এই যে বলছে ভাষাগত সমস্যার কোনো ব্যাপার নেই, কারণ আমরা যেখানে যে লিড করছে, যে মণ্ডল সভাপতি আছে, যে জেলা সভাপতি আছে, সে তো সেখানকার ভাষা জানে, তাকে দিয়েই সেখানে মুভ করানো হচ্ছে। সেখানে সাংগঠনিক দায়িত্বে যারা রয়েছে রুবি, আপনি তো রাজ্যের রুবি, আপনি তো রাজ্যের মুখপাত্র, আপনি রাজ্যের মুখপাত্র তো। আপনাদের 43টা সাংগঠনিক জেলা, আমাকে 43টা সাংগঠনিক, হ্যাঁ আমি যদি ভুল না বলি 43টা সাংগঠনিক জেলা, আপনি খোঁজ নিয়ে দেখুন, আমি সঠিক বলছি, 43টা সাংগঠনিক জেলা। আমি বলছি না, আপনাদের নেতারাই বলছেন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি এই মুহূর্তে বলতে পারবেন যে এই মুহূর্তে বীরভূম সাংগঠনিক জেলার সভাপতিকে? দেখুন, এখন তো সভাপতি না বলতে পারবেন? সমস্ত পারবেন না, চেঞ্জ হবে, পারবেন না রুবি, এটাই আপনাদের সমস্যা, এটা এটাই আপনাদের সমস্যা। দেখুন, আপনারা বলতে পারবেন না কারণ আপনারা বলতে পারবেন না কারণ আপনাদের বুথ স্তরের সংগঠন নেই রুবি, নেই আপনাদের বুথ স্তরের সংগঠন। যেটা আমি বলছি না, এই শোয়ে বসে খুব স্পেসিফিক্যালি সুভাষিস বন্দ্যোপাধ্যায় সেটাকে ইঙ্গিত করার চেষ্টা করেছেন। সাধারণত কাউকে কোনোদিন বাধা দিই না বলাতে, কারণ আই এম নট আ পলিটিক্যাল পারসন। আমি আপনাকে একটা কথা বলি, ভাষা নিয়ে যখন বললেন না কথাটা, যে ভাষার উপরে দখল আছে, আমি একটা ছোট্ট মিস্টেকের কথা বলতে উচিত না বলি, যে সংস্থায় কাজ করে তার বেস্ট অফ লাক টু হিম অর হার হোয়াট এভার।
দুর্গা পুজোর যে প্রথম ব্যানারটা বেরিয়েছিল না অফিসিয়াল, তাতে হস্যৌ বা দীর্ঘইয়ের একটা জন্য বিরাট বিতর্ক সৃষ্টি হয়েছিল। আমার পয়েন্টটা হচ্ছে এটা কথা না, মিস্টেক সবারই হতে পারে। দুর্গা ঠাকুরের বাহন সিংহের বদলে বাঘ দেওয়া হয়েছে। এবং আপনাকে আমি এই কথাটা বললাম, আমি জানি অর্পণ একটা সুন্দর হাফ ভলি পেয়ে গেল, কিন্তু আমি এটা মানে আমি জাস্ট এই কথাটা বলতে চাইছি যে এইগুলো না ডাইরেক্টলি কানেক্ট টু দ্য সেন্টিমেন্ট অফ বেঙ্গল। ম্যাডাম আমি এক সেকেন্ড বলে দিই, সেন্টিমেন্টের সাথে কানেক্ট করে। আমি দুর্গা ঠাকুরের বানান ভুল হলেও আমি দুর্গা ঠাকুরের ভক্ত, দুর্গা ঠাকুরের বানান ঠিক হলেও আমি দুর্গা ঠাকুরের ভক্ত। কিন্তু আমি যখন দুর্গা মায়ের কাছে যাব, সেই দুর্গা মায়ের কাছে কিভাবে পুজো করা উচিত আর দুর্গা মায়ের সাথে আমার কি সম্পর্ক হওয়া উচিত, সেটা যখন আপনি সনাতনীদের বোঝাবার দায়িত্ব নিচ্ছেন, এটা জোর গলায় বলছেন, তখন এটাও দেখবেন সেই বানানের সাথে রিলেটেড যে সেন্টিমেন্টটা আছে সেটাও যেন আঘাত না পায়। ঠিক। আরে একটা বাংলা ভাষার জন্য একটা রাষ্ট্র স্বাধীন হয়ে গেছিল, একটু গুরুত্ব দিন বাংলা ভাষাকে। একটু বলতে আমি বলছি এতগুলো কথা জাস্ট উঠেছে, একটু বলতে দিন। দেখুন উনি যেটা বলছে, এরকম তৃণমূলেরও প্রচুর ভুল হয়। কেউ ব্যানারে কিছু ভুল করে নিল, কেউ আমরা ভুল ধরতে বসিনি। না এইটা ভুল কথা আছে। আর আমি তৃণমূলের মুখপাত্রকে বলতে চাই, আপনি 250টা যে বলছেন, আমি দলের মুখপাত্র। যাই হোক, আমি তৃণমূলের যিনি এসছেন, যার মানে তৃণমূলের হয়ে যিনি কথা বলতে এসছেন, তাকে বলছি যে আপনি যে বলছেন 250টা সিট আপনারা পাবেন, আমরা বলছি তো আপনার 294টাই নিয়ে নিন, কিন্তু আপনি বলতে পারবেন বাংলায় দুর্নীতি হবে না, বাংলায় আর ধর্ষণ হবে না, বাংলার নারীরা সুরক্ষিত থাকবে, বাংলায় আর একটাও আমরা কোন রকম ক্রাইম দেখতে পারবো না, একটা জায়গায় বোম্বিং দেখতে পারবো না। আপনারা এই গ্যারান্টি নিতে পারবেন? আপনাদের কি বেসিসে ভোট দেবে? কি বেসিসে মানুষ ভোট দেবে? মানুষ যদি আপনাদের ভোট দেয়, তাহলে আমি বলবো এর থেকে বড় কিছু ভুল হয় না। এবং কংগ্রেস যেটা বলতে চাইছিল একটু আগেই, যেটা বলছিল যে কংগ্রেস মানে আপকে মানে ভোট যদি না হতো তাহলে হয়তো আপ হয়তো জিতে যেত, এরকম কিছু বলতে চাইছে। দেখুন মানে লোকসভাতেও আমরা দেখেছি ওরা ইন্ডিজোটা ছিল, এমন কিছু করে নিতে পারেনি। সুতরাং কংগ্রেসের ভোট দিয়েই যে মানে আপ চলে আসতো, এটাও ভুল ধারণা। আর 1000 টাকার কথা বলছে, প্রধানমন্ত্রীর এরকম বহু যোজনা আছে, প্রায় 200টার ওপরে যোজনা আছে, যেগুলো হ্যাঁ এটা সত্যি কথা, বঙ্গ বিজেপি এখন অবধি সেটা স্টাবলিশ করতে পারেনি। এটা আমাদের ফল্ট আছে, এটা আমরা করব। এই জন্যই আমরা বলছি আমরা 26-এ আসবো, কারণ আমরা এটা মিডিয়া প্রচার করব না। কোন যোজনায় মহিলারা টাকা পায় প্রধানমন্ত্রীর? কোন যোজনায়? দেখুন অনেক যোজনা। কোন যোজনা আমাকে বলুন, আমাকে এই অনুষ্ঠানে বলুন একটা যোজনার নাম বলুন। প্রধানমন্ত্রী ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারে কি বলছেন মন্ডল? আপনি আমাকে ডেটা দিয়ে বলুন। এক মিনিট রুবি, না এক মিনিট। আমি কোন রাজনৈতিক দলের প্রতিনিধি নই, আমার সঙ্গে গলাবাজি করবেন না। আমি বলছি একটা প্রোগ্রামের নাম বলুন সেন্ট্রাল গভর্নমেন্টের, যেটা ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার ডিবিটির মাধ্যমে একজন মহিলার অ্যাকাউন্টে বিনা শর্তে টাকা যায়। একটা প্রকল্পের নাম বলুন, একটা প্রকল্প। দেখুন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প বলবেন, বলুন নাম বলুন। আমরা তো বলছি না বলুন, আমাকে একটা প্রকল্পের নাম বলুন। আমি আজকে ডাইরেক্ট বক্তব্য শুনতে চাই। বলুন একটা প্রকল্পের নাম বলুন। তাদের ডাইরেক্টলি টাকা ঢোকে। কোন একটা, সেটা কি নাম প্রকল্পের? কি নাম? আরে কি নাম? ডাইরেক্ট বিনা শর্তে একজন মহিলা টাকা পাচ্ছেন, একটা প্রকল্পের নাম বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, আর শুভেন্দু অধিকারী বলেছে আমরা অন্নপূর্ণা যোজনা করব। আমি আপনাকে নাম বলে দিচ্ছি, অন্নপূর্ণা যোজনা, যেটা শুভেন্দু অধিকারী ক্ষমতা এলে বলবেন করেছিলেন। 2024-এ কেন বলেছিলেন 3000 টাকা করে আপনারা দেবেন? 2024-এর ভোট কি শুভেন্দু অধিকারীর ভোট ছিল নাকি? ভোট তো ছিল কেন্দ্রের। কেন এই প্রকল্পের নাম আপনারা বলেছিলেন? কেন এই প্রকল্পের নাম বলেছিলেন? দেখুন একটা লোকসভার ভোটে কেন বিধানসভার প্রচার করেছিলেন? বিশ্বকর্মা যোজনা নিয়ে বলেছি, এবং বিশ্বকর্মা যোজনা নিয়ে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলেছি অন্নপূর্ণা যোজনা ছিল। প্লিজ ডোন্ট চ্যালেঞ্জ প্লিজ। আমি সন্দীপার কাছে যেতে চাইছি। সন্দীপা, আমি অনুষ্ঠান ক্রমশ এগোচ্ছে সামনের দিকে, অনেকগুলো বিষয় এক্ষেত্রে ইম্পর্টেন্ট। বিজেপি হয়তো ভারতের বাংলার সংস্কৃতি, ভাষা, বুথ সংগঠন কিছুই নেই, যেটা নিয়ে আলোচনা হচ্ছে তৃণমূলের অভিযোগ। কিন্তু আপনাদের তো আছে, কিন্তু আপনারা পাচ্ছেন না কেন? না দেখুন, আমরা তো কোনোদিনও সাংগঠনিক একটা দল না, জাতীয় কংগ্রেস মাস বেসড পার্টি। বিজেপি যেরকম বলে যে ওরা রেজিমেন্টেড দল, না, বিজেপিও মাস বেসড পার্টি। হ্যাঁ, আরএসএস ব্যাকআপটা দিচ্ছে বলে বুক ফুলিয়ে বলতে পারছে যে রেজিমেন্টেড পার্টি বিভিন্ন জায়গায় গিয়ে, ওটাও মাস বেসড পার্টি, ওদেরও কোনো সংগঠন নেই কিছু। 2 নম্বর কথা হচ্ছে, আচ্ছা বিজেপি সংগঠন, আচ্ছা আমরা তো বলছি যে যদি আমাদের সংগঠনও থাকে, আমরা সাংগঠনিকভাবে দুর্বল, এবং দুর্বল করা হয়েছে আমাদেরকে। এই তৃণমূল কংগ্রেস আমাদেরকে সাংগঠনিকভাবে দুর্বল করেছে। কিভাবে করেছে? বিভিন্ন সমবায়, পঞ্চায়েত, পরিষদ, এই শুভেন্দু অধিকারী যাকে এখন মাথায় তুলে নাচছে বিজেপির ওরা, এই 2020-র আগেও
শুভেন্দু অধিকারীর কাঁধে ঝান্ডাটা দিয়ে, তৃণমূলের ঝান্ডাটা দিয়ে একটার পর একটা গ্রাম পঞ্চায়েত, পরিষদ, জেলা পরিষদ ইত্যাদি সমবায় ইত্যাদি দখল করিয়েছে। সেই শুভেন্দু অধিকারীর ফেট দেখুন আজকে, সেই শুভেন্দু অধিকারী আজকে কাঁথির সমবায়টা অব্দি জিততে পারছে না। সেই শুভেন্দু অধিকারী যখন বিজেপিতে এসছে তখন থেকে বিজেপির ডাউনফল চলছে। 2019-এ 18, 2000 আজকে 24-এ 12, 2021-এ কিভাবে বিধানসভাতে ভরাডুবি হলো বিজেপির। তাহলে শুভেন্দু অধিকারী যে এত কিছু ব্র্যান্ড করা হচ্ছে, এত ব্র্যান্ড বানানো হচ্ছে, একদা তৃণমূলের ব্লু আইড বয়, এই শুভেন্দু অধিকারীর হাতে যদি রবি মণ্ডল দেবী যদি আজকে 10 বছর ধরে রাজনীতিটা করেন, তাহলে উনিও জানেন ওনার সহকর্মীরা, কার্যকর্তারা এই শুভেন্দু অধিকারীর নির্দেশে তৃণমূলের হাতে মার খেয়েছে। উনিও জানেন কিভাবে আজকে ওনাকে প্রণাম করতে পারেন বিজেপির ওরা। এটা নির্লজ্জ, মানে এটা আমি জানি না ওদের মানে কোন রকম কোনো ভ্যালু আছে কিনা, ভ্যালু সিস্টেম আছে কিনা বর্তমান। এবং বারবার বলা হচ্ছে যে লক্ষ্মী ভান্ডার দেওয়া আছে। লক্ষ্মী ভান্ডার কি তৃণমূলের গাটের টাকায় দেওয়া হচ্ছে? হ্যাঁ, গাটের টাকায় দেওয়া হচ্ছে। বাজার থেকে প্রচুর ঋণ তোলা হচ্ছে, এই ঋণের বোঝাগুলো আমাদের উপর এসে পড়ছে। বিভিন্ন জিনিসের দাম বাড়ানো হচ্ছে এবং আগামী দিনেও বাড়ানো হবে, কারণ এই টাকাগুলো তো তৃণমূল নিজের গাঁটের টাকা থেকে। বাংলায় একজন শিশু জন্মালে তার মাথায় 51,000 টাকা, 60,000 টাকা হয়ে গেছে আজকের দিনে। গত বছর ছিল 52,000, এই বছর 60,000 টাকা হয়ে গেছে একটা শিশু নবজাতক। আমি সন্দীপা, যখন আপনি এই কথা বলছেন, শুভেন্দু অধিকারীর একটি বক্তব্য শোনাবো। গতকাল শুভেন্দু অধিকারীর বক্তব্যটা আমি এই অনুষ্ঠানে দায়িত্ব নিয়ে বলছি, আগামী 26-এর বিধানসভা নির্বাচন কোন ইস্যুতে হবে না, হবে ধর্মের ইস্যুতে। মিলিয়ে রাখবেন, এখন থেকে মঞ্চ তৈরি হচ্ছে এবং অলরেডি এনকেটিভি বাংলায় এই ইস্যুতে আমরা আলোচনা করে ফেলেছি যে বাংলায় আর কোনো ইস্যু নেই, এখন ধর্মের ইস্যুতে ভোট হবে। সবাই যেন একটা অদ্ভুত ধার্মিকতার মোড়কে তারা নাম লেখাচ্ছেন, আমি জানি না কেন। আমি বক্তব্যটা শোনাই। আমি কোন ধর্মের নাম বলছি না, আমি কোন ধর্মকে বড় ছোট ইত্যাদি নয়, আমি বলছি নেতাদের মুখে শুধু ধর্মের কথা। কেন, ওয়াই, কেন অন্ন বস্ত্র বাসস্থানের কথা নয়? আমি শোনাবো। আপনি জানেন যে যখন এইখানে আমরা বসে অনুষ্ঠান করছি, বাংলার বুকে দুটি নারী ধর্ষণের ঘটনা ঘটে গেছে। অভিযোগ যে দুজন টোটো চালক, তাদেরকে ধর্ষণের অভিযোগ তাদের বিরুদ্ধে। ভাবতে পারেন, ভাবতে পারেন আমরা কার জন্য কথা বলছি? আমাদের লজ্জা হওয়া উচিত। আমি শোনাবো শুভেন্দু অধিকারী কি বলেছেন। বাঙালিদের কনসলিডেট করার কাজটাতে পার্টি দায়িত্ব দিয়েছিল। বাঙালি বুথগুলো থেকেও আমি হিসাব নিয়ে নিয়েছি। নজফগড়, নীলম পাহেলবান, গোন্ডা, অজয় মহাবীর, গ্রেটার কৈলাস, সিয়ার পার্ক, শিখা রয় সহ বাঙালি বুথগুলোতে ব্যাপকভাবে আমরা জিতেছি। দিল্লির বাঙালি ভোটাররা পশ্চিমবঙ্গের দুর্দশা দেখে, পশ্চিমবঙ্গে বেকারদের যে কঠিন দুরাবস্থা, আরজি করের ঘটনায় মহিলাদের চোখের জল, সর্বোপরি দুর্গাপূজা থেকে শুরু করে সরস্বতী পূজা, ঠাকুর ভাঙা আর পূজা বন্ধ, মা সরস্বতীর অপমান দিল্লির বাঙালিরা সুদে আসলে তার প্রতিশোধ নিয়েছে। মা সরস্বতী পূজা যারা বন্ধ করেছে, দিল্লির বাঙালিরা একজোট হয়ে তাদেরকে হারানোর কাজটা করে। আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতাকে বিদায় করা। আমি অ্যালবার্টের কাছে যাবো। অ্যালবার্ট, যখন আমি এই প্রশ্ন তোমাকে করছি তখন কোথায় দেখতে পাচ্ছি বিগ ব্রেকিং এ চলছে, একটা বোমা বাড়ি উড়ে গেছে, ছাদ উড়ে গেছে। তারপর খবর পাচ্ছি আজকেই দুটি ঘটনায় ধর্ষণের অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ, দুজন টোটো চালকের বিরুদ্ধে। কেউ কথা বলছে না। এখানে যে বসে আছেন 4টি রাজনৈতিক দলের কেউ এই প্রসঙ্গ তুললেন না, আমাকে বাধ্য হয়ে তুলতে হচ্ছে। এটাই তো লজ্জার আমাদের কাছে। দেখো সৈকত, আগের বারে বলার সময় বলছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস শাসনের সবচেয়ে বড় শিল্পটা বোমা শিল্প। বোমা শিল্পেরই ফল আমরা পূর্ব বর্ধমানের কেতুগ্রামে আমরা দেখতে পাচ্ছি তোমাদের টিভির মাধ্যমে। এখানে অনেকগুলো আলোচনা হচ্ছিল, আমি খুব সংক্ষেপে তিনটে কথা বলতে চাই। এখানে আসছিল যে বিজেপি বাংলা বা আমাদের সংস্কৃতির কথা আসছিল, বিজেপির মুখপাত্র তাদের কথা বলছিল, সুভাষিস বাবুর মতো কথাবার্তা বলছিল। আমি মনে করি যে একটা রাজনৈতিক দল তার এখানে ক্ষমতায় আসার জন্য তার স্ট্র্যাটেজি ঠিক করবার কারণগুলো কখন থাকে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছে, এই জন্য বিজেপির কোনো সমস্যা নেই। কিন্তু বিজেপি, নরেন্দ্র মোদী এবং অমিত শাহ সব থেকে গুড বুক, ইনক্লুডিং মোহন ভাগবত, তাদের সব থেকে গুড বুকের লোক মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ক্ষমতা আছে। আর বিজেপিকে কেন পশ্চিমবঙ্গের মানুষ ভোট দেবে? তৃণমূলের বিরুদ্ধে অভিযোগটা কি? তৃণমূল
তৃণমূলের বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ দুর্নীতির অভিযোগ। আর এই দুর্নীতিতে যদি তৃণমূলের 1, 2, 3টে নেতার নাম করা হয়, তাহলে তিনের মধ্যে আছে শুভেন্দু অধিকারীর মতো একটা দুর্নীতিবাজ, গণতন্ত্র লুটকারী একটা চোর। সেই শুভেন্দু অধিকারী এখন বিজেপির নেতা, বিজেপির মুখ। তাহলে বিজেপি কি করে তৃণমূলের বিকল্প হতে পারে? বিজেপি কি করে তৃণমূলের মুখ হতে পারে? আপনার সময় আমি কথা বলিনি, আমি আপনার সময় কথা বলিনি, আপনার কথা বলিনি। আমি যা শেষ করছি শুনে নিন। রাজনৈতিক দলের নেতারা, হ্যাঁ এটা ঠিক, আমরা বামপন্থীরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সংসদীয় গণতন্ত্র হিসেবে শূন্য আছি। প্রধান বিরোধী দল বিজেপি এবং শাসন ক্ষমতায় তৃণমূল আছে, তারা মানুষের কাছে আনসারেবল। যখন তারা মানুষের কাছে আনসারেবল হতে পারে না তাদের বিরোধিতা করবার ক্ষেত্রে, তাদের উন্নয়ন করবার ক্ষেত্রে, তখন তারা ভীরু কাপুরুষের মতো ধর্মের আশ্রয় নেয় এবং ধর্মের আশ্রয় নিয়ে একদিকে যেন বিভাজনের বিদ্বেষের রাজনীতি করে। আমি বিশ্বাস করি যে বাংলার বৈচিত্র্য, বাংলার গরিমার কথা আসলো, বাংলা ভাষার ঐতিহ্যের কথা আসলো, সেই বাঙালিরা জাতের কথা নয়, জাতের কথাই বলবে। কিন্তু সাইফুল্লাহ, এক মিনিট, সেই বাঙালিরাই 26-এর নির্বাচনে যাদের খালি হাতে কাজ নেই। কিন্তু সাইফুল্লাহ, আমার এখানে একটা বক্তব্য রয়েছে, খুব পরিষ্কার করে বলতে চাইছি। আমি বলছি মোহাম্মদ সেলিমরা যতই একেবারে কলা কুশলী লাগিয়ে সোশ্যাল মিডিয়া উন্নত করার চেষ্টা করুক, যতই তোমরা টেলিভিশনে এসে গলার শির ফুরিয়ে তৃণমূল বিজেপি সবাইকে চিৎকার করে খারাপ বলো না কেন, এটা আমাদের প্রাইমারি কাজ নয়। বিধানসভায় যতদিন না যাবে, যতদিন মানুষের দরবার করতে বিধানসভায় পৌঁছতে না পারবে, মানুষের বিশ্বাস অর্জন করে লোকসভায় বিধানসভায় গিয়ে চিৎকার করে কথাগুলো বলতে না পারবে, ততদিন রাজনীতি করাই বৃথায় তোমাদের রাজনৈতিক দলের। বৃথা বৃথা বৃথা। কারণ সংসদীয় রাজনীতিতে একটা তোমরা দল, তোমরা তো আরএসএস সংসদীয় রাজনৈতিক দল, কেন বিশ্বাসযোগ্য অর্জন করতে পারছো না? এইটা কিন্তু আমি সময় নেই, হ্যাঁ অনুষ্ঠান শেষ করতে হবে, একদম সময় নেই। রুবি মণ্ডল, সন্দীপা চক্রবর্তী, অর্পণ বন্দ্যোপাধ্যায়, অ্যালবার্ট এবং সুভাষিস বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ। আজকে সময় নেই, আমি আলোচনা হবে। 26 এখনো অনেক দূর, 26 এখনো অনেক দূর ম্যাডাম, অনেক দূর 26। আমি বলছি এখানে মিডিয়ায় সময় ব্যয় না করে মানুষের মাঝে বুথে গিয়ে সময় ব্যয় করুন, তাতে লাভ হবে। অনুষ্ঠান এখানেই শেষ করছি, নমস্কার।